নারীর প্রায় সব অধিকার আছে, পুরুষ মানুষের কিন্তু কিছু নেই। প্রত্যেক বছর ৯৮,০০০ পুরুষ আত্মহত্যা করেন, পুরুষ মানুষ পিটুনি খায় কিন্তু বলতে পারে না। আমি নন্দিনী ভট্টাচার্য। আমি আজকে আপনাদের সামনে এসেছি এমন কিছু কথা বলার জন্যে যেটা একটু অন্যরকম। সাধারণত মেয়েদের জন্য যে কাজগুলোকে নির্দিষ্ট করা হয়, আমি তার বাইরে একটু অন্যরকম কাজ করি, মানে অন্য ধরনের। প্রথম আমি যে কাজটা করি সেটা পুরুষের অধিকার নিয়ে কাজ। মানে এই কথাটা শুনলেই অনেক মানুষ আমার মুখের দিকে একবার তাকান, মানে প্রথমবারের পর দ্বিতীয়বার তাকান, মানে জিজ্ঞেস করেন যে পুরুষের অধিকার। হ্যাঁ, আমি পুরুষের অধিকার নিয়ে কাজ করি, মেয়েদের অধিকার নিয়ে কাজ করি না। কারণ ভারতবর্ষে খুব কম মানুষ আছেন যারা পুরুষের অধিকার নিয়ে কাজ করেন। আর মজার ব্যাপার হলো, পুরুষ মানুষরা নিজেরাই জানেন না যে তাদের অধিকার নিয়ে কোনো কাজ হয়। আমি আরেকটা কাজ করি, আমি রাজনৈতিক বিশ্লেষণ করি। জেনারেলি পশ্চিমবঙ্গে অন্তত মেয়েদের মধ্যে প্রায় কেউ নেই যারা রাজনৈতিক বিশ্লেষণ করেন। সেটাও একটা খুব কঠিন এবং নিরস কাজ আর কি। মানে আমি সেটা করি। আমি কিন্তু কোনো দলের হয়ে কথা বলি না, আমি সব দলের মোটামুটি ভালো আর মন্দটা বিশ্লেষণ করার চেষ্টা করি। এই সদ্য সমাপ্ত নির্বাচনেও সেটাই করেছি। আমার কাজই সেটা, যে কার ভালো কার মন্দ সবটা বিশ্লেষণ করা। আমি একদম এক্কেবারে কিন্তু কোনো দলের হয়ে কথা বলি না, কেমন? এই দুটো কাজ একেবারে খুব একটা মেয়েদের সঙ্গে যায় না। আর আমি আরও এমন কিছু সংস্থার সঙ্গে আছি যেগুলোতে মেয়েরা আছেন, তবে কম পরিমাণে। মানে আমি একটু ক্যারাটে অ্যাসোসিয়েশনের সঙ্গে আছি। অন্যান্য যে কাজগুলো করি, হিউম্যান রিলেশনসের যে কাজগুলো হয় বা হিউম্যান রাইটসের যে সংস্থাগুলো, তারও মেন সেলগুলো জেনারেলি আমি দেখাশোনা করি। তো আমি একেবারে পুরুষ অধ্যুষিত কাজগুলো করি। তো তারপরে যে প্রশ্নটা আসে আমাকে, যেটা সবাই করেন, যে আমি কেন এই কাজগুলোর দিকে গেলাম, মানে আমার ছোটোবেলার থেকে আপব্রিঙ্গিংটা এমন কিভাবে হলো যার জন্য আমি এই কাজগুলো করতে এলাম। তার প্রথম একটা কারণ কিন্তু সত্যিই ছোটোবেলা। কারণ আমাদের বাড়িতে আমাদেরকে এভাবে বড় করা হয়েছে যে নারী আর পুরুষের মধ্যে সত্যিই কোনো ভেদাভেদ হয় না। মানে আমরা কিন্তু বলি বটে যে নারী আর পুরুষের সমান অধিকার, ঠিক এই জায়গাটাতে গণ্ডগোল করেছে কিন্তু। মানে নারীর প্রায় সব অধিকার আছে, পুরুষ মানুষের কিন্তু কিছু নেই। এবং আমরা ছোটোবেলা থেকে এটাই ভেবেছি যে নারী আর পুরুষের মধ্যে কোনো তফাৎ নেই। সেই জায়গাটা না আমাকে ছোটোবেলা থেকে এটা খুব ভাবতে শিখিয়েছে যে পুরুষ মানুষ বেচারা, স্বামী মানে কি হয়, মানে মা এবং বউয়ের মাঝখানে রিয়েল স্যান্ডউইচ কিন্তু পুরুষ মানুষ। তো সেইখান থেকে না আমি ভাবতে শুরু করেছি। কলেজ লাইফে ভেবেছি, তখন কোনো প্ল্যাটফর্ম পাইনি। যত বড় হলাম, আরও হতে হতে আজকে এসে, আজকে না বছর ৩ আগে একটা প্ল্যাটফর্ম পেলাম যেখান থেকে এই কথাটা বলা যায়। করতে গিয়ে দেখলাম ভারতবর্ষে কিন্তু কিছু সংস্থা আছেন যারা এই কাজগুলো করেন। তাদের সঙ্গে যোগাযোগ হলো, কথাবার্তা হলো, হতে হতে এই মুভমেন্টটা ভারতবর্ষে কিন্তু একটা বিরাট আকার ধারণ করছে ক্রমশ। সেটা মানে আপনারা যারা এই কাজটা করেন না তারা বুঝতে পারবেন না, আর আমরা যারা এই কাজটার মধ্যে আছি তারা জানি যে এই ডাটাটা কি ভয়ঙ্কর। মানে এই ডেটাটা আপনারা শুনলে চমকে যাবেন যে ম্যাট্রিমোনিয়াল ডিসপুটে ভারতবর্ষে প্রত্যেক বছর ৯৮,০০০ পুরুষ আত্মহত্যা করেন, সেখানে মহিলার সংখ্যা ৩১,০০০। এটা কিন্তু কেউ জানেন না। তার কারণ ভারতবর্ষ তো বেসিক্যালি একটা প্রো ফেমিনিস্ট কান্ট্রি। তো সবসময় নারীদেরকে সামনে আনা হয়েছে, সেটা সুবিধেতেই হোক বা এরকম অসুবিধেতেই হোক। অর্থাৎ সবসময় দেখানো হচ্ছে মেয়েরা খুব অত্যাচারিত, কিন্তু পুরুষ মানুষ এই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, পুরুষ মানুষেরটা কিন্তু দেখানো হয় না। আর সবসময় বলা হয় পুরুষ মানুষের আবার অধিকারের কি দরকার, পুরুষতান্ত্রিক সমাজ। কিন্তু এই পুরুষতান্ত্রিক সমাজে কিন্তু পুরুষ মানুষ সবচাইতে নিপীড়িত। পুরুষ মানুষ কি কোথাও গিয়ে বলতে পারে আমার স্ত্রী আমায় পেটায়? কেউ বলতে পারে না। কিন্তু ভারতবর্ষ স্বামী পেটানোতে পৃথিবীতে তৃতীয়, ইজিপ্ট এবং ইউরোপের পরেই। তাহলে পুরুষ মানুষ পিটুনি খায় কিন্তু বলতে পারে না, থানায় গিয়ে কিছু বলার উপায় নেই, কারণ আইন নেই। তো এই সব কিছু মিলিয়ে আপনি যদি দেখেন যে ফলস 498-এ ফলস রেপ, ফলস সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সব জায়গায় একটা ভয়ঙ্কর চিত্র। তো আমাদের লড়াইটা কিন্তু এটাই, যে যদি সত্যি 498-এ সত্যি রেপ, সত্যি সেক্সুয়াল হ্যারাসমেন্ট, পুরুষ মানুষ শাস্তি পাক। কিন্তু যখনই ফলস তখন মহিলাটিও শাস্তি পাক। অর্থাৎ জেন্ডার ইকুয়ালিটি, সমলিঙ্গ আইন হোক। যখন পুরুষ মানুষ শাস্তি পাচ্ছে তখন নারীও শাস্তি পাক ফলস কেসে। অর্থাৎ সমান অধিকার যদি চাই তাহলে সমান শাস্তি পাওয়ার জন্য কিন্তু চওড়া কাঁধ তৈরি হোক, যেটা নারীর হচ্ছে না। এম্পাওয়ার্ড হতে গিয়ে ওভার পাওয়ার্ড। আমি সুবিধে নেব, আমি অসুবিধাটা ভাগ করব না। এরপরে রাজনৈতিক বিশ্লেষণের কাজে আসি, যেই কাজটা আমি করি। সেখানেও না খুব কম মেয়ে আসেন, কারণ আমি দেখেছি মেয়েদের না জেনারেলি রাজনীতিতে না ইন্টারেস্ট নেই। কেন নেই জানি না, কারণ মেয়েরা প্রথমেই বলে দেয় ও আমরা রাজনীতি বুঝি না, যাব না। যারা রাজনৈতিক নেত্রী হয়েছেন তাদের কথা আলাদা, তার বাইরে অ্যাভারেজ যারা মহিলা আইদার মনে করেন রাজনৈতিক নেতা মানে চোর ডাকাত বা ধর্ষণকারী, অথবা এই রাজনীতি বুঝি না।
আর আজকে যে ইয়াং জেনারেশন, তাদের মধ্যে আমি যে জিনিসটা দেখি যে তারা না খুব অধৈর্য, মানে সব কিছু খুব তাড়াতাড়ি পেতে চায়। আমি তাদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলবো, একটা সিনেমা দেখেছিলাম 3 ইডিয়টস, তাতে আমির খান একটা কথা বলেছিলেন, আমার জীবনেরও কিন্তু সেটাই মূল মন্ত্র, কাবিল বানো কামিয়াবি ঝাঁক মার্কে পিছে দৌড়েগি। শুধু যোগ্যতা চাই, যোগ্যতা থাকলে সফলতা কেউ কোনোদিন কোথাও আটকাতে পারবে না। আমি শুধু এটুকু বলতে চাই আজকের জেনারেশন। একটা কথা জানেন তো, আমরা সবাই কিন্তু খুব বড় বড় স্বপ্ন দেখি, কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু স্কিলস, কিছু কিছু দক্ষতা না থাকার কারণে আমরা সেই স্বপ্নটিকে অ্যাচিভ করতে পারি না। ফর এক্সাম্পল, ইংলিশে কথা বলতে না পারা। তুমি তোমার ড্রিম কোম্পানিতে চাকরি করার জন্য একদম সক্ষম, তোমার মধ্যে সেই প্রত্যেক স্কিল সেটস আছে, কিন্তু ইন্টারভিউয়ের সময় শুধু ইংলিশে কথা বলতে না পারার কারণে তুমি সেই চাকরিটা পেলে না। এই প্রবলেমটা শুধু তোমার নয়, আমার নয়, কিন্তু আমাদের মতো অনেকেরই। আর এই প্রবলেমটিকে সলভ করার জন্য জোশ স্কিলস আমাদের জন্য এনেছে একটি এক্সক্লুসিভ স্পোকেন ইংলিশ কোর্স, যেখানে আপনি আপনার ভাষায় ইংলিশ প্র্যাকটিস করে শিখতে পারবেন। জোশ স্কিলসের ইংলিশ কোর্সে আমাদের গ্রামার, রিডিং এবং ভোকাবুলারি প্র্যাকটিসের সাথে সাথে আমাদের একটি প্ল্যাটফর্মও দেয়, যেখান থেকে আমরা লক্ষ লক্ষ মানুষের সাথে ফোনে কথা বলে ইংলিশ প্র্যাকটিস করে আমরা আমাদের ইংলিশকে আরও ডেভেলপ করতে পারবো। তাহলে আর দেরি নয়, আজকে ডাউনলোড করুন ভারতের সবচেয়ে বেস্ট স্পোকেন ইংলিশ অ্যাপ জোশ স্কিলস এবং নিজের স্বপ্নের প্রতি আরেক কদম বাড়িয়ে নিন।